যেখানে ইউনূস সেখানেই প্রতিহত করবে, তাই হয়তোবা ঢাকা থেকে ইউনূসের সফর সঙ্গী হওয়ার জন্য অনেকে ভয় পাচ্ছেন। আপনাকে যদি রাস্তায় পায়, যে কোনো সাধারণ বাঙালি নাজেহাল করবে, এটাই আমার ধারণা। ডক্টর ইউনূস এবং তার সাথে যারা সেপ্টেম্বরের লাস্ট মাসের শেষে যারা ইয়াতে আসার কথা, জাতিসংঘে আসার কথা, তারা মনে হয় জাপান এবং গত মাসের নিউ ইয়র্ক এবং গত সপ্তাহের লন্ডন দেখে তারা আসলেই সংশয় রয়েছে। এ বিষয়ে আমার কোনো সংশয় নেই। নিউ ইয়র্ক সিটির অবস্থাটা এই মুহূর্তে এইরকম পর্যায়ে পৌঁছে গেছে যে এখানে আইন ভঙ্গ করার, নিউ ইয়র্কে আপনি যদি সমাবেশ করতে চান, সেখানে কিন্তু পুলিশ আপনাকে জিজ্ঞেস করে তোমরা কি আইন ভঙ্গ করবে কিনা, মানে তোমরা গ্রেফতার হবে কিনা। আইন ভঙ্গের কথা শুধু এই নয় যে কাউকে আঘাত করতে হবে, এরকম না। আইন ভঙ্গ হলো, ভঙ্গর বিষয়টা এরকম ধরা যায় যে তাদের ব্যারিকেড ভেঙে ফেলা, তাদেরকে ডিম ছুঁড়ে মারা, তাদেরকে অন্যান্য অনেক কিছু করা, যেসবগুলো আইন ভঙ্গের কারণ। এবং দেয়ালে পিঠ থেকে গেছে, এটা আপনি উপস্থাপনেই বলেছেন যে বাংলাদেশে তা প্রত্যেকটি, মানে আমার আপনার প্রত্যেকটি মানুষের বাংলাদেশে আত্মীয় স্বজন রয়েছে যারা ডক্টর ইউনূসের 14 মাসের দুঃশাসনে সকলকেই কোনো না কোনো ভাবে সাফার করতে হচ্ছে। কারো বাংলাদেশে এই মুহূর্তে সবার নামে কেস হচ্ছে, যে কেসগুলোর মিনিমাম কেস হলো হত্যা মামলা, এবং বাংলাদেশের প্রাক্তন প্রধান বিচারপতি পর্যন্ত হত্যা মামলার আসামি হয়ে উনি জেলে আছেন। অতএব যেটা ঘটবে, আপনি ইতিমধ্যে মেনশন করেছেন, ডক্টর ইউনূস হয়তোবা, ওনাকে প্রোটোকল দেওয়া হবে রাষ্ট্রের প্রধান হিসেবে, যেটা জাতিসংঘের প্রোটোকল অনুসারে পেতে পারেন তিনি। কিন্তু উনিও যদি ভুলক্রমে কোনো এক বাঙালি অধ্যুষিত কোনো, যেটা বাংলাদেশের প্রায় সকল রাষ্ট্রপ্রধানরা বা বা সরকার প্রধানেরা যখন জাতিসংঘে এসেছেন, তারা কিন্তু সামাজিকভাবে প্রবাসী বাঙালিদের সমাবেশে গিয়েছেন, তাদের কাছ থেকে তারা সম্মাননা পেয়েছেন। কেউ বাইরে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করলেও বিরাট সমাবেশ হয়েছে। এটা খালেদা জিয়ার সময় হয়েছে, এরশাদের সময় হয়েছে, জিয়াউর রহমানের সময় হয়েছে, সর্বশেষ 15 বছর বা 14 বার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় হয়েছে। কিন্তু এইবার যদি উনি এই ধরনের কোন প্রচেষ্টায় আসলে যান, তাহলে নাজেহাল বা অন্যান্য অনেক অসম্মানজনক বিষয় ঘটতে পারে। আপনি জানেন যে মানুষ মারমুখী বা তাদের যখন আর কোনো বাদ থাকে না তাদের, তখন তারা পায়ের জুতা ছুঁড়ে মারতে পারে, রং ছুঁড়ে মারতে পারে, অনেক কিছু করতে পারে এসবগুলো। কিন্তু নিউ ইয়র্ক স্টেটের আইন অনুসারেই সমাবেশের অধিকার, কিন্তু তারা গ্রেফতার হবে। আপনারা বহুবার দেখেছেন, আমরা যখন সমাবেশ ডাকলাম, আমি একবার সমাবেশ ডাকলাম পাকিস্তান এম্বাসির সামনে ওয়াশিংটন ডিসিতে, আমি নিজে আয়োজক। পুলিশ আমাকে জিজ্ঞেস করে তোমরা কি গ্রেফতার হবে। আমি সেদিন জিজ্ঞেস করি আমি গ্রেফতার হবো মানে, তো আমি বিষয়টাই তো বুঝতে পারিনি। বললো যে তোমরা আইন ভঙ্গ করবে কিনা। আমি বললাম যে আমাকে উদাহরণ দাও। বললো যে যেমন তোমরা এম্বাসিতে ঢুকে পড়ার চেষ্টা করবে, হ্যাঁ, জোর করে ঢুকে পড়ার চেষ্টা করবে, তখন তো আমাদের গ্রেফতার করতে হবে তোমাদেরকে। আমি বললাম যে না, এরকম কিছু হবে না। অতএব মানে এখানকার সাধারণ মানুষ, আমি বলবো সিভিক সোসাইটির মানুষেরা প্রস্তুত বিভিন্ন গ্রুপ তৈরি করে, নট অনলি রাজনৈতিক শক্তি। আর বিএনপির অবস্থানটা এখন অনেকটাই নড়বড়ে, কারণ বিএনপি বুঝতে পারছে না তারা কি তাকে ওয়েলকাম জানাবে না তা প্রতিবাদ করবে। তবে ঢাকা থেকে আপনি নিশ্চয়ই জানেন, বিএনপির সিনিয়র লিডাররা বলেছেন যে আওয়ামী লীগ যেখানে যদি রাস্তায় নামে আমরা সেখানে প্রতিবাদ করব না। সেই অনুসারে হয়তোবা নিউ ইয়র্কেও বিএনপির তেমন কোনো কার্যক্রম দেখা যাবে না। তবে বিএনপি কার্যক্রম না করলেও আওয়ামী লীগ এবং আওয়ামী ঘরানার 71-এর পক্ষের প্রায় সকল সংগঠন, সকল মানুষেরা যেখানে ইউনূস সেখানেই প্রতিহত করবে, তাই হয়তোবা ঢাকা থেকে ইউনূসের সফর সঙ্গী হওয়ার জন্য অনেকে ভয় পাচ্ছেন। প্রতিষ্ঠা করতে দিতে হবে। অতএব তোমরা আমাদের সামনেই সমস্ত কিছু করবে এরকম নয়। তবে আমরা বাংলাদেশের এই 3420 জন বা তারও অধিক পুলিশকে হত্যা করা এবং তাদের অনেকের মৃতদেহ ঝুলিয়ে রাখার বিষয়টা তারা জানেন। আপনার জাম্প করান, নিউ ইয়র্ক সিটি পুলিশের বহু কর্মকর্তা রয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত। সেই সুবাদে
তা এরাও অনেক বেশি জানে পুলিশ ডিপার্টমেন্ট যে বাংলাদেশে কি ঘটনা ঘটেছে। আপনি আপনি শায়লা, আপনি নিশ্চয়ই জানেন 71 সনে আমেরিকান সরকার বা পাকিস্তানের পক্ষে থাকলেও আমেরিকান জনগণ ছিল বাংলাদেশের স্বাধিকারে। বাংলাদেশের পক্ষে। ঘটনা এই মুহূর্তে একই। এবং এই আমাদের ডক্টর ইউনুস যেভাবে জাতিসংঘকে, হোয়াইট হাউসকে এবং অন্যান্য সংস্থাকে ব্যবহার করেছেন, যেমন ভলকার তুর্ককে নিয়ে গিয়েছেন বাংলাদেশে এবং তার প্রেসক্রাইবড বিষয়গুলো উনি প্রচার করেছেন, সেই অবস্থা থেকে জাতিসংঘ অনেক দূরে সরে আসতে বাধ্য হচ্ছে। কারণগুলো যে শুধু জাতিসংঘ তো রিপোর্ট শুধু সরকারের কাছ থেকে, ডক্টর ইউনুসের কাছ থেকে নিয়ে চলে না। সেখানে বিভিন্ন সংস্থা, তাদের রিপোর্টে দেখা যাচ্ছে যে গত 14 মাসে বাংলাদেশের যে অবস্থা, সেই অবস্থার পরিপ্রেক্ষিতে ডক্টর ইউনুসকে আর কোনো ক্রমেই শুধু গণতান্ত্রিক এই শব্দটা তো ইউজ করাই যাচ্ছে না, যে তাকে স্বৈরাচারের স্বৈরাচার বলা হচ্ছে। আমি আবারও বলছি, বিশেষণের বিশেষণ, স্বৈরাচারের স্বৈরাচার। যদি পৃথিবীতে স্বৈরাচার কেউ থেকে থাকেন, তার স্বৈরাচার হলো ডক্টর ইউনুস। কারণ উনি প্রতিপক্ষ বা একটি বিরাট অংশ যে জনগণ, তাদের অধিকারকে উনি অস্বীকার করছেন নির্বিকারভাবে। এবং তার জন্যে আমি যদিও শব্দটা আপনার অনুষ্ঠানে কোনো একদিন প্রথম বলেছিলাম, এই জন্য তাকে আমি মনস্টার বলি, এবং পৃথিবীর অনেকেই মনস্টার বলে। কারণ আমরা দেখেছি যে সিনেমাতে মনস্টারদের তাদের কোনো বিকার থাকে না, তারা প্রতিহিংসা পরায়ণ হয় না, তারা জাস্ট বুলডোজারের মতন ধ্বংস ব্যবস্থাটা করে যায়, যেটা আমরা বলি ভান্ডালিজম। কিন্তু ভান্ডালিজম করাটা একটা জিনিস, আর উনার মতন মানুষ যিনি সম্পূর্ণ নির্বিকার থেকে রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে শুধুই উনি ওনার ব্যবসায়িক উন্নতির দিকে লক্ষ্য রাখছেন, আর বাংলাদেশে ইসলামতন্ত্র আসবে না শিবিরতন্ত্র আসবে, হি রিয়েলি ডাজন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট। এবং সেটার জন্য তার কোনো বিকার হয় না, এবং সত্যি সত্যি তার কোনো বিকার হয় না। তা ওনার লজ্জাও হয় না যে ওনার 70 থেকে 80 বছর বয়সে জীবনে একদিনও বিশ্বাস করে নামাজ, রোজা, হজ, জাকাত যিনি করেননি, তিনি এখন মাথায় টুপি পরে আমাদের নবীর প্রশংসা করেন। এটা যে সম্পূর্ণ রূপে ভণ্ডামি, এই ভণ্ডামি করতে তার কিন্তু লজ্জা হচ্ছে না। কারণ উনি আসলেই বিকারলেস, যেটা আমি বলি বিকারহীন, বিকারলেস বললাম। এবং উনি একজন ভণ্ড, প্রতারক, অশিক্ষিত, মূর্খ, এই শব্দগুলো আমি এখন ব্যবহার করছি। আই এম সরি। একজন একজন আপনি অধ্যাপক বলছেন, তাকে সে অশিক্ষিত হবে কেমনে? অধ্যাপক হলেই শিক্ষিত হবেন কোনো কারণ নেই। ওনার শিশুকালে উনি ম্যাগাজিন চুরি করেছিলেন, হ্যাঁ। এবং তিনি নিজে সেটা তার কোনো এক বই লিখেছেন, এবং সেটার পৃষ্ঠা কত পৃষ্ঠায় রয়েছে সেটাও একজন আমার সামনে আমার অনুষ্ঠানে একদিন বললেন। অতএব যিনি শিশুকালে আমরা যে কাজগুলো করি, আপনি করেছেন, আমি করেছি, আমাদের নৈতিকতার চরম মার্গে থাকি আমরা। আমরা কোনো ধরনের অসৎ কাজ করি না, এবং অসৎ কাজ দেখলে সেটাকে বাধা দেই, চুরি করি না অন্য। কিন্তু উনি সেই শিশুকালে ম্যাগাজিন চুরি করেছেন। এটা বিদ্যার জন্য নয়। আমরা বই চুরি, অনেকেই বলে বই চুরি করে, বই আমরা চুরি করে পড়েছি, কিন্তু বই নিয়ে চুরি করে চলে যাইনি, এটা একদমই সত্য কথা নয়। অন্যের কলম নিয়ে লিখেছি, কিন্তু কলমটা ফেরত দিয়েছি। কলম আবার আমার বলে আমি নিয়ে গেছি, এটা সত্য কথা নয়। ক্রিমিনাল উনি ছোটকাল থেকেই। আর ওনার সম্পূর্ণ অবয়বে যদি গত 14 মাসে কেউ বলতে পারে যে উনি কোনোদিন কোনো সুখের হাসি হেসেছেন, কারো দুঃখে উনি কেঁদেছেন, কারো অন্যের সুখে উনি হাসি দিয়েছেন, বাংলাদেশের কোনো মানুষের দুঃখে ওনার মলিন চেহারা দেখা গেছে, আমি দস্তগীর জাহাঙ্গীর বলছি যে ওনার বিরোধিতা আমি ছেড়ে দেব। দিস ইজ এ চ্যালেঞ্জ। কারণ এই লোকটার মুখ, চেহারা, অবয়বে আপনি কখনো কোনো ক্রমেই কোনো সুখের, কোনো শান্তির কোনো কিছুই দেখতে পারেননি। আমি দেখুন 14 মাসে যে ট্রাউমার ভিতর দিয়ে আমি আপনি যাচ্ছি, তারপরে আমরা হাসি মুখে কথা বলতে পারি। আমাদের রক্তক্ষরণ হচ্ছে অন্তরে। ভাঙ্গা বা ফরিদপুরের বিষয়টা, এটা একটা সিগনিফিক্যান্ট বিষয় বাংলাদেশের জন্য, যে বাংলাদেশ বলছি, পৃথিবীর প্রতিটি রাষ্ট্রের যে মালিক তারা হলো জনগণ।
এই ডক্টর ইউনূস সাহেব ক্ষমতায় নেওয়ার পর নারায়ণগঞ্জ না কোথায় দেখা গেল, আমি সেদিন বলেছিলাম এটা, দেখা গেল 40,000 মানুষের নামে পুলিশ কেস করেছেন, বা পুলিশ কেস 40,000 মানুষ হুম। হলো অপরাধী। আমি আইনশাস্ত্র নিয়ে পড়াশোনা করতে গিয়ে দেখলাম যেখানে 500 লোক একত্রিত হয়ে পিটিশন সাইন করলে তারা বলে যে আমরা দেশের মালিক হিসাবে বলছি, সেখানে 40,000 লোক যদি বলে কোনো একটা বিষয় চায়, তাহলে তো এটা তাদের মালিক হিসাবে তাদের দাবি, পুলিশকে তো সেটা মানতে হবে যে 40,000 মানুষ এই জিনিসটা চেয়েছে, এই তাদের বিরুদ্ধে কেস করা যায় না। হুম, মালিকের বিরুদ্ধে তো আপনি কেস করতে পারেন না, এটা গণদাবি হয়ে গেছে। তাদের যদি কোনো একটা কিছু হয়, তা মানে খুব খারাপ অর্থে বলি, আমরা যখন আইন পাশ করি তখন আমাদেরকে রোমান সাম্রাজ্যের আমলের এক, আমি 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 আমাকে দুঃখিত, আমি এই এই লাঠি কাঠির নামটা নিশ্চয়ই আছে, আমি ভুলে গেছি, সেটাকে আমরা টাচ করে শপথ করতে হয়েছিল যে আমি আইনজীবী হই আর না হই, আমার দ্বারা পৃথিবীর কোনো দেশের প্রচলিত আইন আমি ভাঙবো না, হুম, প্রচলিত কোনো আইন ভাঙবো না। যদি সেই দেশে রেড লাইটে তোমাকে হাঁটতে হয়, তুমি রেড লাইটে হাঁটবে বা ক্রস করবে। সেই হিসাবে বলছি যে বাংলাদেশের প্রচলিত যে নীতি, বাংলাদেশ বা পৃথিবীর কমন লতে, সেটা হলো যে এই দেশের জনগণ, সেই জনগণ কি একজনের দাবি ও প্রায় প্রতিটি সরকারের যে অফিস থাকে তারা মানে। আমি একটা আবেদন নিয়ে গেলে তারা আমি হলাম বাংলাদেশের নাগরিক, আমি এই চাই, এটা আমার মৌলিক অধিকার, তারা দেয়। সেখানে 40,000 মানুষের বিরুদ্ধে আপনি কেস করেন ডক্টর ইউনূসের সরকারের আমলে, তাহলে আপনি বুঝতে পারেন যে দে ডোন্ট রিয়েলি কেয়ার। তারা এই ডেসক্রিপশনটাই জানে না হোয়াট ইজ জনগণ। অতএব আপনি 16ই জুলাই যে যে গণহত্যা হলো, গণহত্যার যদি আমরা ডেসক্রিপশনে যাই বা আমরা ইয়াতে যাই, যেটাকে বলে সংজ্ঞায়িত করতে চাই, সমস্ত সংজ্ঞায় সেটা গণহত্যা, এটা প্রমাণিত। কারণ সেখানে একটা নির্দিষ্ট অঞ্চলের নির্দিষ্ট জনগোষ্ঠীর উপর সম্মিলিতভাবে ভয় দেখানো গণহত্যা হয়। সেখানে ভয় না, সেখানে গুলি করা হয়েছে, ভিডিও গুলি করা হয়েছে, মারা হয়েছে এবং মারা পোস্টমর্টম হয়েছে, করতে দেওয়া হয়নি। এবং এবং সমস্ত বাহিনী দ্বারা, এমনকি কালো আইন প্রয়োগ করে, যেখানে 144 ধারা জারি করে তাদের সমস্ত মানুষকে হত্যার জন্য হুমকি দেওয়া হয়েছে, গুলি করা হয়েছে, মারা হয়েছে, শিশুদেরকে ধরা হয়েছে, নারীদেরকে অত্যাচার করা হয়েছে, পুরুষদেরকে গ্রাম ছাড়া করা হয়েছে, পুরুষরা পানিতে শুধু নাক উপর রেখে তারা পর্যন্ত উনি বাংলাদেশের অস্তিত্বের উপর আঘাত করেছেন। তা আমি যে আন্দোলনটা করছি সেটা বাংলাদেশের অস্তিত্ব রক্ষায়। সেই অস্তিত্ব রক্ষার আন্দোলন যদি একটি রাজনৈতিক শক্তি সেটার সপক্ষে দাঁড়িয়ে তার সেই ফসল সে ঘরে তুলে, সেটার দায় কি আমি নেব? সেটার জন্য কি আমি শেখ হাসিনার দালাল হব? আমি তো বাংলাদেশের দালাল। আপনি কেন বাংলাদেশের দালাল হয়ে উঠেন না? আপনি বাংলাদেশের দালাল হয়ে ওঠেন, তাহলেই দেখতে পাবেন যে আপনার কোনো সমস্যা নেই। সেখানে শেখ হাসিনা আসলো না খালেদা জিয়া আসলো, তারা যদি বাংলাদেশের দালাল হয়ে থাকে, সো আপনি আপনার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন। আপনি শেখ হাসিনাকে দিবেন না, খালেদা জিয়াকে দিবেন না, জাতীয় পার্টিকে দিবেন, দিস ইজ ইউর রাইট। এবং তারা এই যুদ্ধটা তো তারা করতে হবে, এটাই তো গণতন্ত্র, যে একজন আরেকজনকে বাধা দিবে, সেই বাধাটা হবে গণতান্ত্রিক বাধা, যাতে করে তারা আরো চৌকস হতে পারে, যাতে জনগণ তাদের অধিকারকে আরো বেশি করে আদায় করে নিতে পারে। বিরোধী দল বলবে যে তোমরা জনগণের জন্য কাজ করছো না, আমরা গেলে করব, এই প্রতিযোগিতা থাকতে হবে। সেখানে আপনি শেখ হাসিনা 16 বছরের ক্রিটিসাইজ করবেন, শেখ হাসিনা সারা জীবনের ক্রিটিসাইজ করেন, আমার তো কিচ্ছু আসে যায় না। কিন্তু আপনি আমাকে শেখ হাসিনার দালাল বলেন, আমি তো শেখ হাসিনার দালাল নই, আমি বাংলাদেশের দালাল। এইটাই আপনার শায়লা, এটা আপনার সমস্যা, এটা আমার সমস্যা। আমি স্টেট ডিপার্টমেন্টে প্রশ্ন করলেই এক দল চিল্লাইতে থাকে যে আমি আওয়ামী দালাল। আমি সবসময় বলি যে আমি কিন্তু নিরপেক্ষ নই। আমি এখানে আসিনি ডক্টর ইউনূসের সপক্ষে প্রশ্ন করার জন্য। ডক্টর ইউনূস যদি বাংলাদেশে সমস্ত যারা দুর্নীতির সাথে যুক্ত, যারা খুনের সাথে যুক্ত, যারা রেপ করছে, যারা মানুষের ঘরবাড়ি পুড়িয়ে দিচ্ছে, যারা বেদখল করছে, সবাইকে যদি উনি বিচার করতেন, তাহলে আমার তো এই বিষয়ে প্রশ্নই থাকতে পারে না। আমার প্রশ্ন তো হলো অসঙ্গতি নিয়ে।
আমার প্রশ্ন হলো, যখন আপনি বিচার ব্যবস্থা, একজন প্রধান বিচারপতিকে আপনি হত্যা মামলায় জেলে দেন, এটা কি করে সম্ভব? আমার প্রশ্ন তো থাকে, যখন আপনি 32 নাম্বার পুড়িয়ে দেন, গুড়িয়ে দেন, ভেঙে ফেলেন, এবং আপনার কাছে সমস্ত বাহিনী থাকার সত্ত্বেও আপনি সেখানে পাঠাচ্ছেন না, সেটা হলো আমার প্রশ্ন। এইসব এর বাইরে তো আপনি কি ভালো কাজ করছেন, সেটা তো আমার প্রশ্ন হতে পারে না। অতএব আমি দালাল হব, বাংলাদেশের দালাল। আমাদের সমস্যা তো রাজনৈতিক দলের প্রতি কোনো আনুগত্য নয়। রাজনৈতিক শক্তি সবসময় আমি আপনি দেশের জন্য যে কাজগুলো করি তার ফল তারা ভোগ করে। আমি আর আপনি মন্ত্রী হতে যাব না, আমি আর আপনি বাংলাদেশে যাব না কোনো লাইসেন্স নিতে, কারণ আমাদের তো এটা প্রয়োজন নেই। আর 15 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, 16 বছর আমি তো 16 সেকেন্ডের জন্য বাংলাদেশে যাইনি, একটি ফ্লাইটেও আমি এখন বাংলাদেশে যেতে খুব আগ্রহ, কারণ আমি যুদ্ধে তো খুব নিয়োজিত, মানে আমি নিয়োজিত সৈনিক। সো ডক্টর ইউনূস এই ধরনের দস্তগীর জাহাঙ্গীর, এই ধরনের শায়লা, এই ধরনের লন্ডন প্রবাসী যে বাঙালিদের স্রোত আজকে ট্রাফালগার স্কোয়ারে, আমি গিয়েছিলাম সর্বশেষ মনে হয় 2003 সনে, এই যে বাংলাদেশে মানুষের মুখ আপনি পুলিশ দিয়ে রুদ্ধ করে রাখতে পারেন, কিন্তু বাঙালিরা সারা পৃথিবীতে ছড়িয়ে আছে, এবং সমাজে বর্তমান যে তথ্য প্রবাহের যোগ, সেখানে দেখা যাচ্ছে ডক্টর ইউনূস, ইউ আর রিয়েলি নট ওয়েলকাম এনিহোয়ার ইন দ্য ওয়ার্ল্ড, স্পেশালি ইন নিউ ইয়র্ক সিটি। আপনাকে যদি রাস্তায় পায়, যে কোনো সাধারণ বাঙালি নাজেহাল করবে, এটাই আমার ধারণা।